হ্যালো স্টুডেন্টস, বায়োজোন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো আমরা নিটের সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস 11-এর এনসিইআরটির যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে কি না দ্য লিভিং ওয়ার্ল্ড, এটা আমরা পড়তে শুরু করেছিলাম এবং আমরা এর আগের ভিডিওতে সজীব বস্তুর যে ক্যারেক্টারগুলো সেগুলো সম্পর্কে এক এক করে ডিটেলে পড়া আলোচনা করেছিলাম এবং আমরা গ্রোথ এবং রিপ্রোডাকশন সম্পর্কে আগের ভিডিওতে পড়ে নিয়েছি। তো এই ভিডিওতে আমরা সজীব বস্তুর আরও যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, মানে ধরো মেটাবলিজম বা বিপাক এবং সেলুলার অর্গানাইজেশন বা কোষীয় সংগঠন, এই সম্পর্কে আমরা আজকে ডিটেলে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা পড়বো, দেখো, মেটাবলিজম বা বিপাক। আচ্ছা, মেটাবলিজম বা বিপাক মানে কি? প্রথমে আগে ওয়ার্ডটার মানে আমরা জানি। মেটাবলিজম বা বিপাক মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সজীব বস্তুর, মানে সজীব বস্তু মানে যে বেঁচে রয়েছে তার বডির ভেতরে প্রতিনিয়ত মানে অনবরত কন্টিনিউয়াসলি বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলছে। এই সমস্ত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াকে একত্রে আমরা বলতে পারি মেটাবলিজম বা বাংলায় যেটাকে তোমরা বলছো বিপাক। ঠিক আছে, এবার এই মেটাবলিজমটা এবার তোমাদের কি মনে হচ্ছে? এটা নিশ্চয়ই সমস্ত লিভিং অর্গানিজমের মধ্যে দেখা যায়। একদম সঠিক, সমস্ত লিভিং অর্গানিজমের বডিতে মেটাবলিজম হবেই হবে, এরকম কোনো লিভিং অর্গানিজম নেই যার হবে না, হবে। এবং আমরা জানি নন লিভিং অর্গানিজমের ক্ষেত্রে অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে এই মেটাবলিজম বা বিপাক আমরা দেখতে পাই না, তাই তো? আমরা কি আমাদের বাড়ির যে চেয়ার টেবিল আলমারি যেগুলো জড় বস্তু বলে আমরা জানি, এর মধ্যে আমরা দেখতে পাই কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হতে? হয় না। তার মানে বিপাক লিভিং অর্গানিজমে হয়। ঠিক, এত অবধি আমরা জানলাম। এবারে দেখো, এই যে মেটাবলিজম বা বিপাক এটা মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে ক্যাটাবলিজম বা বাংলায় যেটাকে তোমরা বলো অপচিতি বিপাক, আর আরেকটা হয় অ্যানাবলিজম বা উপচিতি বিপাক। এবার এই দুটো সম্পর্কে আমরা একটু জানি। দেখো, ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক মানে কি? বিপাক, দেখো, যে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো দু ধরনের হয়। কিছু এমন রাসায়নিক বিক্রিয়া হয় যার মাধ্যমে কি হয়, কিছু ভাঙনমূলক রাসায়নিক বিক্রিয়া, মানে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো কমপ্লেক্স যে মলিকিউল বা লার্জ বড় কোনো ধরো মলিকিউল যেটা রয়েছে সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে সিম্পল মলিকিউলে পরিণত হয়। এই যে প্রসেসটা, মানে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো কিছু ভেঙে যাচ্ছে, ভাঙনমূলক যদি কোনো বিপাক হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি ক্যাটাবলিজম। তাহলে আমরা এটাকে ক্যাটাবলিজমকে একটা ওয়ার্ডে আমরা কি বলতে পারি ছোটভাবে, যে এটা হচ্ছে ভাঙনমূলক। ক্যাটাবলিজম মানে হচ্ছে আমরা বলতে পারি এটা হচ্ছে বাংলাতে ভাঙনমূলক। ঠিক আছে, ভাঙনমূলক রিয়াকশন, ভাঙনমূলক রিয়াকশন। আর তার মানে এটার ঠিক উল্টোটা হবে অ্যানাবলিজম। অ্যানাবলিজম মানে কি, এমন কিছু রাসায়নিক বিক্রিয়া যার মাধ্যমে কোনো জিনিস তৈরি হবে, মানে কি কোনো অনেকগুলো ছোট ছোট মলিকিউল বা যেটা অর্গানিক মলিকিউল বা কেমিক্যাল মলিকিউল, অসংখ্য ছোট ছোট মলিকিউল একসাথে জড়ো হয়ে একটা লার্জ মলিকিউল বা একটা কমপ্লেক্স মলিকিউল তৈরি করছে যখন, তখন সেটাকে আমরা বলছি অ্যানাবলিজম বা উপচিতি বিপাক। মানে যে রাসায়নিক বিক্রিয়াতে কোনো জিনিস তৈরি হচ্ছে গঠনমূলক। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এক কথায় কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে তোমার গঠনমূলক রিয়াকশন। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? এবারে ধরো চলো আমরা এটাকে উদাহরণের মাধ্যমে বুঝি। আচ্ছা, তোমরা জানো সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ বা যেটাকে আমরা ফটোসিনথেসিস বলি ইংলিশে, সেটাতে কি হয়? সবুজ উদ্ভিদ কি করে? সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, মূলের মাধ্যমে জল শোষণ করছে এবং সে সূর্যালোকের উপস্থিতিতে এবং নিচে ক্লোরোফিলের সহায়তায় কি করছে? খাবার তৈরি করছে। খাবার তৈরি করছে মানে কি? গ্লুকোজ তৈরি করছে, তাই তো? বা শর্করা জাতীয় খাবার তৈরি করছে। তাহলে কি হচ্ছে তোমার? এই রিয়াকশনটা শুনে কি মনে হচ্ছে? এখানে কিছু তৈরি হচ্ছে, তাই তো? যেমন ধরো এই জল কার্বন ডাই অক্সাইডের সহায়তায় মানে ছোট ছোট কিছু মলিকিউল জুড়ে বা একত্রিত হয়ে তারা কি করছে? একটা লার্জ মলিকিউল বা কমপ্লেক্স মলিকিউল গ্লুকোজ তৈরি করছে। তাহলে তুমি বলো তো এটা কি রকম রিয়াকশন? এটা কি অ্যানাবলিজম না এটা ক্যাটাবলিজম? এটা অ্যানাবলিজম, মানে গঠনমূলক রিয়াকশন। তাহলে আমরা অ্যানাবলিজমের উদাহরণে কি বলতে পারি? উদাহরণে আমরা বলতে পারি, এর এক্সাম্পল হচ্ছে ফটোসিনথেসিস। এর এক্সাম্পলে আমরা বলতে পারি কি না, এক্সাম্পল হচ্ছে ফটোসিনথেসিস। ঠিক আছে, ফটোসিনথেসিস এর হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, আর আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করো, যখন অনেকগুলো মলিকিউল যুক্ত হবে হয়ে একটা বড় মলিকিউল তৈরি হবে, কিভাবে যুক্ত হচ্ছে? তার মানে কি এনার্জি লাগবে। যেমন এই ফটোসিনথেসিসের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যে সানলাইট, যে ফটোসিনথেসিসের ক্ষেত্রে যে সানলাইট বা সূর্যালোক হচ্ছে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করছে এই মলিকিউলগুলোকে একত্রিত হয়ে
একটা বড় মলিকুল তৈরির জন্য। তার মানে কি হচ্ছে, এই ধরনের রাসায়নিক বিক্রিয়া বা অ্যানাবলিজমের ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জি কনজিউম হচ্ছে, ঠিক আছে, এনার্জি কনজিউম হচ্ছে। তাহলে আমরা এটা নিচে লিখতে পারি যে এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে না, এনার্জি কনজিউমড, মানে এই রাসায়নিক বিক্রিয়াটা হতে এনার্জি দরকার হয়, রাসায়নিক বিক্রিয়াটা এনার্জি কনজিউম করছে বা নিচ্ছে, যার ফলে সে ছোট ছোট মলিকুলগুলো যুক্ত হয়ে বড় মলিকুল তৈরি করতে পারছে। আচ্ছা, এনার্জি কনজিউম হচ্ছে, এটাকে আমরা, এর দুটো ওয়ার্ড হয় এনার্জি কনজিউম, এটাকে আমরা বলতে পারি এন্ডারগনিক রিঅ্যাকশন, এটাকে আমরা বলতে পারি এন্ডারগনিক রিঅ্যাকশন, ঠিক আছে, বা এটাকে আমরা বলতে পারি এন্ডোথার্মিক রিঅ্যাকশন, এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে। এন্ডো মানে হচ্ছে ভিতরে, মানে যে রিঅ্যাকশনটা এনার্জিকে ভিতরে নিচ্ছে, ওই জন্য থার্মিক মানে এনার্জি। তাহলে এই দুটো ওয়ার্ড মাথায় রাখবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানাবলিজম। এর ঠিক উল্টোটাই হবে আমার ক্যাটাবলিজমের ক্ষেত্রে। তাহলে ক্যাটাবলিজমের একটা উদাহরণ বলি আমি আগে। ক্যাটাবলিজমের একটা উদাহরণ হচ্ছে রেসপিরেশন। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, বা শ্বসন, যেটা তোমার কোষীয় সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন যেটাকে আমরা বলি। তাহলে ক্যাটাবলিজমের একটা এক্সাম্পল হিসাবে বলতে পারি কি আমরা, সেলুলার রেসপিরেশন। আচ্ছা, এখানে কি হচ্ছে সেলুলার রেসপিরেশনে, তোমরা জানো যে গ্লুকোজটা যে তৈরি হলো, মানে গাছ যে গ্লুকোজটা তৈরি করছে, বা আমরা যে খাবারের মাধ্যমে যে গ্লুকোজটা নিচ্ছি, খাচ্ছি যে শর্করা জাতীয় খাদ্য, সেটাই তো ভেঙে গিয়ে একবারে গ্লুকোজ তৈরি হচ্ছে। সেই গ্লুকোজ থেকে গ্লুকোজ এই সেলুলার রেসপিরেশনে অংশগ্রহণ করে, এবং এই গ্লুকোজ মানে একটা কমপ্লেক্স মলিকিউল, সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড, যে আমরা শ্বসনের ফলে কি বের করি, কার্বন ডাই অক্সাইড বের করে দিই। তাহলে কার্বন ডাই অক্সাইড বের করে কিছুটা জল উৎপন্ন হয় এখানে। তার মানে কি হচ্ছে, একটা কমপ্লেক্স মলিকিউল বা যেটা ধরো লার্জ মলিকিউল গ্লুকোজ, সেটা ভেঙে গিয়ে ছোট ছোট মলিকিউলে পরিণত হয়ে গেল, যেমন কার্বন ডাই অক্সাইড বা গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড এবং জলের ক্ষেত্রে। তাহলে এটা কি হচ্ছে যে ভাঙনমূলক, মানে লার্জ মলিকিউল গ্লুকোজ ভেঙে যাচ্ছে ছোট ছোট বা স্মল মলিকিউলে, এই জন্য এটাকে আমরা বলছি ক্যাটাবলিজম। আচ্ছা, এবার তাহলে তোমরা বলো, এখানে যদি এনার্জি কনজিউম হয়, তাহলে এখানে কি হবে, এনার্জি রিলিজ হবে, এনার্জি মানে তাপ উৎপন্ন হবে। এই ধরনের বিক্রিয়াতে, ক্যাটাবলিক রিঅ্যাকশনে কি হয়, তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে এনার্জি ইজ রিলিজড, ঠিক আছে, এনার্জি ইজ রিলিজড। আর তাহলে আমরা এটাকে যদি এন্ডারগনিক বলি, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো এক্সারগনিক। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে এক্সারগনিক রিঅ্যাকশন, ঠিক আছে, এক্সারগনিক রিঅ্যাকশন বলতে পারি। তাহলে আবার আরেকটা কি বলতে পারি, এটা যদি এন্ডোথার্মিক হয়, তাহলে এটা কি হবে, এক্সোথার্মিক। এক্সো মানে বাইরের দিকে তাপকে বের করে দিচ্ছে, ওই জন্য আমরা কি বলছি, এক্সোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এইটাই মোটামুটি হচ্ছে তোমাদের মেটাবলিজম। তাহলে এত অব্দি বোঝালাম। আচ্ছা, এরপরে চলো আমরা এবার যেটা বিচার করব, যে এটা কি ডিফাইনিং প্রপার্টি একটা লিভিং অর্গানিজমের ক্ষেত্রে, যে এই মেটাবলিজমটা কি ডিফাইনিং প্রপার্টি। আচ্ছা, আমরা এটুকু তো বুঝলাম, লিভিং অর্গানিজমের মধ্যে মেটাবলিজম হবেই, না হলে সে লিভিং অর্গানিজম বাঁচতেই পারবে না, কন্টিনিউয়াসলি হবে তার বডিতে, এবং নন লিভিং অর্গানিজমের মধ্যে হচ্ছে না, ঠিক। তাহলে আমাদের এটা দেখে মনে হচ্ছে যেটা আপাতত আমরা মনে ভাবছি যে এটা একটা ডিফাইনিং প্রপার্টি হয়তো। এবারে তোমাদের একটা কথা বলি, তোমরা নিশ্চয়ই এটা এরকম শুনেছো, যেটা আগের দিন আমি বলছিলাম, ইনভিট্রো বলে আমি একটা কথা বলেছিলাম প্রথম ক্লাসে। ইনভিট্রো মানে কি, বডির বাইরে আর্টিফিশিয়াল পরিবেশে, মানে ল্যাবরেটরির মধ্যে আমরা টেস্ট টিউবের ভেতরে আমরা কিছু রিয়াকশন করাতে পারি বডির বাইরে। মানে ধরো আমার বডির ভেতরে যে রিয়াকশনটা হচ্ছে, মানে মেটাবলিক রিয়াকশন, সেই মেটাবলিক রিয়াকশনটাকে আমরা যদি আমাদের বডির ভেতরে যেরকম কন্ডিশন, মানে যেরকম টেম্পারেচার, যেরকম পিএইচ, এইটাকে যদি আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি তৈরি করি, এটাকে যদি আমরা ল্যাবরেটরিতে আর্টিফিশিয়ালি এরকম টেম্পারেচার পিএইচ দিই, তার মধ্যেও কিন্তু ওই রিয়াকশন আমরা করাতে পারি, তাহলে কি হচ্ছে, এটা বডির বাইরে রিয়াকশনটা হচ্ছে। তাহলে তোমাদের মনে হতে একটা প্রশ্ন হতে পারে, তাহলে মেটাবলিজম তো বডির বাইরে হচ্ছে না, এটা ভুল। আমরা বডির বাইরে হ্যাঁ করাতে পারছি, যে লিভিং রিয়াকশনটাকে বডির বাইরে আর্টিফিশিয়াল কন্ডিশনে, যেটাকে আমরা ইনভিট্রো বলছি, করাতে পারছি। কিন্তু এই যে সিচুয়েশনটা, এই যে ঘটনাটাকে, ইনভিট্রো কন্ডিশনে যে রিয়াকশনটা হচ্ছে বডির বাইরে, এটাকে আমরা লিভিং বা নন লিভিং বলে ক্লাসিফাই করব না। এটাকে আমরা লিভিংও বলতে পারি না, এটা নন লিভিংও বলতে পারি না, ঠিক আছে। তাহলে
এই যে কনফিউশনটার এখানে কোনো জায়গাই নেই। তার মানে আমরা মেটাবলিজমকে যদি বলে মেটাবলিজম কি ডিফাইনিং প্রপার্টি লিভিং অর্গানিজমের, একদম। মেটাবলিজম হচ্ছে লিভিং অর্গানিজমের একটা ডিফাইনিং প্রপার্টি। কারণ কি আমরা জানি ডিফাইনিং প্রপার্টির যে ডেফিনেশন ছিল যে এমন বৈশিষ্ট্য যেগুলো সমস্ত লিভিং অর্গানিজমে দেখা যাবে এবং কোনো নন লিভিং অর্গানিজমে দেখা যাবে না। আমরা এই ক্ষেত্রে মেটাবলিজমের ক্ষেত্রে সেটাই দেখতে পাচ্ছি, মেটাবলিজম সমস্ত লিভিং অর্গানিজমে দেখা যাবেই যাবে, 100% দেখা যাবে। কিন্তু কোনো নন লিভিং অর্গানিজমের ক্ষেত্রে আমরা মেটাবলিজম দেখতে পাচ্ছি না। তাহলে আমরা মেটাবলিজমকে অবশ্যই বলতে পারি যে মেটাবলিজম is a defining property, বা defining feature of living organism. ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের টোটাল মেটাবলিজম সম্পর্কে। ইজ আ ডিফাইনিং ফিচার, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো সেলুলার অর্গানাইজেশন বা কোষীয় সংগঠন। এটা আমরা জানি, আগের দিন আমরা বলেছিলাম তোমাকে যে সমস্ত মানে সেল হচ্ছে জীবদেহের বা সজীব বস্তুর গঠনগত কার্যগত একক। এই কথাটার মানে কি? গঠনগত এবং কার্যগত একক বা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট মানে কি? মানে সজীব বস্তু তৈরি হবে কোষ দিয়ে, কোষ লাগবেই লাগবে। সজীব বস্তু মানেই তার মধ্যে কোষ থাকবে। এবার সেটা হতে পারে একটা কোষ, সেটা হতে পারে অনেকগুলো কোষ, মানে ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে, কিন্তু কোষ থাকবে। কোষ ছাড়া কোনো সজীব বস্তু হতে পারে না। এবং সেই কোষের ভেতরে মেটাবলিক রিয়াকশন হতে হবে, মানে মেটাবলিক রিয়াকশন অবশ্যই হবে। মানে এই যে ধরো আমরা যেটা বললাম যে ইনভিট্রো কন্ডিশনে বা বডির বাইরে টেস্ট টিউবের মধ্যে যে আমরা রিয়াকশনটা করাচ্ছি, এক্ষেত্রে রিয়াকশনটা লিভিং, রিয়াকশনটাকে আমরা অবশ্যই বলতে পারি এটা একটা লিভিং জিনিস, যেখানে রিয়াকশনটা লিভিং হচ্ছে। কিন্তু এই যে টেস্ট টিউব যে ব্যাপারটা, এইটা তো লিভিং নয়, টেস্ট টিউবটা তো কখনোই লিভিং নয়, তাই না? তার মানে আমাদের কি দরকার, যে সেলুলার অর্গানাইজেশন একটা সজীব বস্তু মানে তার মধ্যে থাকবেই থাকবে, এবং সেই কোষের ভেতর, সে এককোষী হোক বা বহুকোষী হোক, তার মধ্যে মেটাবলিক রিয়াকশন হবে। তার মানে সেলুলার অর্গানাইজেশন হচ্ছে। আচ্ছা, এবার তোমরা বলো তাহলে সেলুলার অর্গানাইজেশনকে কি আমরা এই যে ডিফাইনিং ফিচার বলতে পারি? সেলুলার অর্গানাইজেশন অবশ্যই বলতে পারি। সেলুলার অর্গানাইজেশনও হচ্ছে একটা লিভিং অর্গানিজমের ডিফাইনিং ফিচার, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেলুলার অর্গানাইজেশন বা কোষীয় সংগঠন is a defining feature of living organism, ঠিক আছে, of a living organism। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইজ আ ডিফাইনিং ফিচার। আজকে আমরা শিখলাম যে মেটাবলিজম এবং সেলুলার অর্গানাইজেশন সম্পর্কে আমরা ডিটেলস আজকে জানলাম। তাহলে তোমাদের এটা এই অবধি পড়লেই তোমাদের যথেষ্ট। এর পরের ক্লাসে আমরা যেটা কনসিয়াসনেস এবং সেলফ কনসিয়াসনেস, এই যে দুটো আর বাকি থাকে লিভিং অর্গানিজমের, এই দুটো সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করে নেবো। তাহলে আমাদের এই যে পোর্শনটা লিভিং অর্গানিজম এবং তার যে ফিচার যেগুলো, সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। যদি তোমরা বুঝতে পেরে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই এরকম আরো ভিডিও পাওয়ার জন্য প্রতিটা সিলেবাস ওয়াইজ ধরে ধরে আমি নিটের টপিকগুলোকে এরকমভাবে তোমাদের বাংলা ভাষার মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের যাদের বিশেষ করে বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের কোনো অসুবিধা না হয়। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের পড়াটি। থ্যাংক ইউ।